জেলখানায় বন্দী ছিল লোকনাথ নামের এক দুষ্টু লোক। 12 বছর অযথা বসে না থেকে জেলে বসেই ধ্যান করে সে। তারপর পেয়ে যায় এক অলৌকিক শক্তি, মৃত মানুষকে জীবিত করতে পারবে সে। একদিন জেলের ভেতর এক কয়েদি মারা যায়, তখন বডিটা বাইরে এনে রেখে যায় এক কনস্টেবল। লোকনাথ ওই বডিটা জীবিত করে এবং তাকে দিয়ে লোকনাথের সেলের তালা খুলে নেয় আর দ্রুত পালিয়ে যায় সে। বলছিলাম হইচইয়ে সদ্য মুক্তি পাওয়া নিকশ 2 এর গল্প। অনেকদিন পর ভিন্ন রকম এক অসাধারণ গল্প দেখলাম। দারুণ কিছু মিস করতে না চাইলে হাতে সময় নিয়ে পুরো গল্পটি মনোযোগ দিয়ে দেখুন। গ্যারান্টি দিচ্ছি 7 দিনেও এই গল্প আপনার মাথা থেকে যাবে না। প্রথমে চলুন 1 মিনিটে সিজন 1 এর গল্পটা জেনে নেওয়া যাক। এই গল্পের শুরু হয়েছিল জঙ্গলে ঘেরা ইন্ডিয়ার এক গ্রামে। বন্যা নামের এক তরুণী রাতের বেলা একাকী বাড়ি যাচ্ছিল। তখন অদৃশ্য কিছু একটা তার পা টেনে ধরে নিয়ে যায়। ওই গ্রামের সবাই তখন ভীষণ আতঙ্কে ছিল। এরই মধ্যে সরকারি মর্গ থেকে 2টো লাশ উধাও হয়ে যায়। এই ঘটনা তদন্তের দায়িত্ব দেয়া হয় পুলিশ ইন্সপেক্টর অমিকে। পাশাপাশি বিখ্যাত তান্ত্রিক ও মেন্টালিস্ট বীরেন ভাদুরীও বিষয়টা সমাধানের চেষ্টা করেন। এখানে বলে রাখি, অফিসার অমির বউ মিতুল বীরেনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। সেই সুবাদে বীরেন ও অমির মধ্যে একটা ভালো সম্পর্ক রয়েছে। যাই হোক, পুলিশ ও বীরেন অনেক চেষ্টা তপস্যার পর সমস্ত বিভ্রম কাটিয়ে লোকনাথের কাছে পৌঁছাতে সক্ষম হয়। শুরুতে যে বন্যা নামের একটা মেয়ে জঙ্গলে হারিয়ে গিয়েছিল, দেখা যায় লোকনাথ বন্যাকে গেনু নামের এক পিচাসের সঙ্গে বিয়ে দিচ্ছে। এটা করতে পারলে পিচাস ও মানুষ মিলে অসীম ক্ষমতাধর কোনো অশরীরী শক্তির জন্ম নেবে। ঠিক সেই মুহূর্তে বীরেনরা এসে লোকনাথের এতদিনের সাধনা নষ্ট করে দেয়। বীরেনের মন্ত্রশক্তি দ্বারা লোকনাথের হাতে আগুন ধরে যায়। বীরেনের সাথে না পেরে ভানু পালিয়ে যেতে বাধ্য হয়। অমি এবং বীরেন বন্যাকে জীবিত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে। অমি ভেবেছিল লড়াই হয়তো এখানেই শেষ, কিন্তু এমন সময়ে বীরেনের কাছে লোকনাথ ফোন করে জানায় পালিয়ে যাওয়ার আগে অমির স্ত্রী অর্থাৎ বীরেনের মেয়েতুল্য সহকারী মিতুলকে নিজের মায়াজালে বন্দি করে সাথে নিয়ে গেছে। মিতুলকে বন্দি করার মাধ্যমে ভানু বীরেনকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আর এখানেই শেষ হয়েছিল নিকশ ছায়া সিজন 1 এর গল্প। এবার তাহলে চলুন সিজন 2 এর গল্পটা শুরু করা যাক। মিতুলকে তুলে নিয়ে যাওয়ার 4 দিন পর জম্বলে একটা মেয়ের মৃতদেহ পাওয়া যায়। সবার মনে তখন একটাই প্রশ্ন, এটা মিতুল নয় তো? লোকনাথ মিতুলকে মেরে ফেলেনি তো? তিতাস ওই ডেড বডিটা শনাক্ত করার জন্য মর্গে যায়। এদিকে অমি পুলিশ টিম নিয়ে জঙ্গলের ভেতরে মিতুলকে খোঁজাখুঁজি করছিল। ডেড বডি পাওয়া গেছে শুনে ওরাও থমকে যায়। এবার তিতাস ভয়ে ভয়ে বডিটা চেক করে দেখে সেটা মিতুল নয়। সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আর সাথে সাথে অমিকেও জানিয়ে দেয় যে মিতুল বেঁচে আছে। তারপর সবাই আবারও মিতুলকে খুঁজতে শুরু করে। অমি তার টিমকে 2 ভাগে ভাগ করে 2 দিকে পাঠিয়ে দেয়, আর অমি একা অন্যদিকে খুঁজতে থাকে। অমিকে একা পেয়ে গেনু অমির সামনে চলে আসে। এই গেনু হলো লোকনাথের পোষা পিচাস। এরকম লোকনাথের কিছু পোষা জিনিস আছে, যখন কেউ লোকনাথকে খুঁজতে থাকে তখন এই পোষা জিনিসগুলো তাদের অ্যাটাক করে। এবার এই পিচাস অমির উপর অ্যাটাক করে। তখন একজন কনস্টেবল পেছন থেকে গেনুর উদ্দেশ্যে গুলি করে। এতে গেনু রেগে গিয়ে বলে, পিছন থেকে মারলি কেন? এই বলে ওই কনস্টেবলের মাথা টান দিয়ে শরীর থেকে আলাদা করে ফেলে। তখন টিমের বাকি পুলিশরা সেখানে চলে আসে, তাই গেনু সেখান থেকে পালিয়ে যায়। এদিকে অমি কিছুটা আহত হয়, তাকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য হসপিটালে যেতে হয়। সেখানে বীরেন অমিতের সঙ্গে দেখা করতে আসে। বীরেন অমিতকে বলে, মিতুলকে খুঁজতে হলে আগে তোমাকে ঠিক থাকতে হবে। তাছাড়া লোকনাথকে ধরার জন্য আমিও তো চেষ্টা করে যাচ্ছি। আসলে ওকে ধরতে হলে ওর অতীতের ব্যাপারে সমস্ত ইনফরমেশন দরকার, আর আমি সেটা সংগ্রহের চেষ্টা করছি। এবার অমি একটু রেগে বলে, আপনি কিছুই করতে পারবেন না। আপনার যদি লোকনাথের সাথে লড়াই করার ক্ষমতাই থাকতো, তাহলে আপনার বাড়ি থেকে লোকনাথ মিতুলকে তুলে নিয়ে যেতে পারত না। আজ 4 দিন ধরে মিতুল নিখোঁজ। আপনি এখন পর্যন্ত কিছুই করতে পারেননি, তাই অযথা মানুষকে মিথ্যা সান্ত্বনা দেওয়া বন্ধ করুন। বীরেন অমিরের রাগটা স্বাভাবিকভাবে নেয়। সে বলে, অমি যা বলছে একদম সত্যি বলছে। আমরা আসলেই কিছু করতে পারিনি, তাই অমির কথা হজম করার ক্ষমতা আমাদেরকে থাকতে হবে। বীরেন আরও বলে, আমি জানি এই মুহূর্তে তুমি আমার উপর ভরসা করতে পারছো না, কিন্তু আমরা সবাই তোমার উপর ভরসা করে আছি। এই কারণে তোমাকে অক্ষত থাকতে হবে। বীরেন একটা লাল সুতো অমিরের হাতে বেঁধে দিয়ে বলে, এই সুতোটা যতক্ষণ তোমার হাতে থাকবে কোনো অশুভ শক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না। এর পরের দৃশ্যে আমরা দেবদূত নামের একজন সাব ইন্সপেক্টরকে দেখতে পাই। সে আজই ট্রান্সফার হয়ে অমির থানায় জয়েন করতে এসেছে, কিন্তু দুর্ভাগ্যবশত বাস থেকে নামার সাথে সাথেই হঠাৎ একটা ট্রাক এসে দেবদূতকে ধাক্কা দেয়
এবং সাথে সাথে সেখানেই মারা যায়। অন্যদিকে বীরেন জানতে পারে লোকনাথ তন্ত্রবিদ্যা শুরু করার আগে প্রায় 12 বছরের মতো জেলে বন্দী অবস্থায় ছিল। এরপর সবার চোখে ধুলো দিয়ে একদিন সে জেল থেকে পালিয়ে যায়। লোকনাথ যে সেলের ভেতর ছিল সেটা দেখার জন্য বীরেন ওই কারাগারে যায়। জেলার বীরেনকে সেই সেলটা দেখিয়ে দেয়। এরপর একজন কনস্টেবল এসে বীরেনকে জানায় লোকনাথ যে রাতে পালিয়ে গেছে সেই রাতে ভয়ানক এক ঘটনার সাক্ষী হয়েছে সে। ওই রাতে লোকনাথের ঠিক পাশের সেলেই এক কয়েদির মৃত্যু হয়েছিল। দুজন কনস্টেবল ওই কয়েদির ডেড বডি সেল থেকে বের করে এবং কিছু ফর্ম্যালিটিস কমপ্লিট করার জন্য সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর কনস্টেবল ফিরে আসলে দেখতে পায় যে ডেড বডিটা উঠে জীবিত মানুষের মতো হাঁটছে। এই দৃশ্য দেখে কনস্টেবল ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। কনস্টেবলের জ্ঞান ফেরার পরেই সে দেখতে পায় লোকনাথ পালিয়ে গেছে। সব শুনে বীরেন বুঝতে পারে তার মানে 12 বছর জেলের ভেতর তন্ত্র সাধনা করে লোকনাথ মৃত মানুষকে কন্ট্রোল করার শক্তি অর্জন করেছে। ওই মৃত কয়েদিকে ব্যবহার করে লোকনাথ তার সেলের তালা খুলে পালিয়ে গেছে। এরপর কারাগার থেকে বাড়ি ফিরলে বীরেন দেখতে পায় মিতুলের মা তার জন্য অপেক্ষা করছে। মিতুলের মা বীরেনকে জিজ্ঞেস করে, আমার মেয়েটা বেঁচে আছে তো? ও আবার ফিরে আসবে তো? বীরেন বলে, মিতুল আমার মেয়ের মতো, ওকে যতক্ষণ না ফিরিয়ে আনতে পারছি ততক্ষণ আমি থামব না। এরপর দারুণ একটা টুইস্ট দেখা যায়। সেই সাব ইন্সপেক্টর দেবদূত যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, আজ সে থানায় আসে এবং অমির কাছে জয়েন করার কথা বলে। অমি তাকে সাথে নিয়ে জঙ্গলের ম্যাপ নিয়ে ডিসকাস করছিল। একজন কনস্টেবল বলে, এই জঙ্গল অনেকটা গোলকধাঁধার মতো। 4 দিন ধরে আমরা শুধু জঙ্গলের ভেতর ঘুরেই যাচ্ছি, কিন্তু কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। অমি বলে, আবারও খুঁজতে হবে। গেনুকে যেহেতু জঙ্গলেই দেখা গেছে, তার মানে লোকনাথও এই জঙ্গলেই আছে। সে মিতুলকে এই জঙ্গলে লুকিয়ে রেখেছে বলেই জঙ্গলের ভেতর মায়াজাল সৃষ্টি করেছে, যার কারণে আমাদের পুরো জঙ্গলটা একদম গোলকধাঁধার মতো লাগছে। তখন কনস্টেবল বলে, যদি লোকনাথ জঙ্গলের ভেতরে থেকে থাকে তাহলে বাইরে থেকে কেউ একজন লোকনাথের কাছে খাদ্য সামগ্রী সাপ্লাই করছে। ও যত বড় তান্ত্রিকই হোক, খাবার ছাড়া তো আর 4 দিন ধরে লোকনাথ বেঁচে থাকতে পারত না। আমরা আমাদের ইনফর্মারকে অ্যাক্টিভ করে দিই, যাতে তারা খুঁজে বের করতে পারে কে জঙ্গলে খাবার সাপ্লাই করছে। তখন দেবদূত এসে অমিকে বলে, আমিও এই কেসে ইনভলভ হতে চাই। অমিও তখন আর কোনো আপত্তি করে না। এদিকে বীরেন রাতের বেলা ঘুমিয়ে পড়লে 2টা শিশু বাচ্চার আত্মা বীরেনের সাথে কথা বলতে আসে। এই বাচ্চা দুটো আসলে লোকনাথের। তন্ত্রবিদ্যায় নিজের শক্তি বাড়ানোর জন্য লোকনাথ নিজের সন্তানদেরকেই বলি দিয়েছিল। বীরেন ওদেরকে দেখে বলে, আমি তোমাদেরকে চিনতে পেরেছি। বাচ্চা দুটো বীরেনকে বলে, মিতুল দিদির মা মিতুল দিদির জন্য কাঁদছিল, তাই না? আমাদের মাও আমাদের জন্য এভাবেই কাঁদত। বীরেন বাচ্চা দুটোকে জিজ্ঞেস করে, তোমরা কি জানো মিতুল কোথায় আছে? বাচ্চাগুলো বলে, হ্যাঁ আমরা জানি। এবার বাচ্চা দুটো বীরেনকে পথ দেখিয়ে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। বীরেন ওদের পিছু পিছু জঙ্গলের গভীরে চলে যায়। কিন্তু জঙ্গলের ভেতরে যাওয়ার পর হঠাৎ করেই বাচ্চা দুটো গায়েব হয়ে যায়। এদিকে অমি আর তার টিম আবারও জঙ্গলে গিয়ে মিতুলকে খুঁজতে শুরু করে। দেবদূত তাদের সাথেই ছিল। একটা সময় দেবদূত পেছন থেকে অমির দিকে হাত বাড়ায়, তবে অমিকে স্পর্শ করার আগেই দেবদূত তার হাতে ইলেকট্রিক শকের মতো একটা শক অনুভব করে। তখন সে খেয়াল করে অমির হাতে একটা লাল সুতো বাঁধা। ওই যে বীরেন যে সুতোটা বেঁধে দিয়েছিল যাতে তাকে কোনো অশুভ শক্তি স্পর্শ না করতে পারে। যাই হোক, মিতুলকে খুঁজে না পেলেও কনস্টেবলরা জঙ্গলের ভেতর 2টো খাবারের প্লেট খুঁজে পায়। অমি তাদেরকে বলে প্লেট দুটো ফরেন্সিক ল্যাবে নিয়ে গিয়ে ডিএনএ টেস্ট করাতে। অন্যদিকে বাচ্চাগুলো গায়েব হওয়ার পর বীরেন আশেপাশে তাকালেই একটা পরিত্যক্ত ঘর দেখতে পায়। ঘরের ভেতরে ঢুকতেই বীরেন মেঝেতে মিতুলের কাপড় পরে থাকতে দেখে। পুরো ঘর জুড়ে বীরেন মিতুলের শরীরের গন্ধ পাচ্ছিল। বীরেনের একটা ক্ষমতা আছে, সে অতীত দেখতে পারে। তার চোখের সামনে ভেসে ওঠে এই ঘরে মিতুলের সাথে কি হয়েছে। মিতুলকে ঘরের একটা কোণায় বেঁধে রাখা হয়েছিল। লোকনাথ কোনো একটা কাজে বাইরে গেলে সেই সুযোগে গেনু এসে মিতুলের সঙ্গে দুষ্টু কাজ করতে চায়। গেনু জোর জবরদস্তি করতে থাকলে মিতুল অনেক আঘাত পায়। তবে গেনু কিছু করার আগেই লোকনাথ ফিরে আসে। সে গেনুর সঙ্গে রাগারাগি করে তাকে সরিয়ে দেয়। এরপর মিতুলকে নরম সুরে বলে, ব্যথা পেয়েছিস মা? আমি তোকে শোধন করে দেব। শোধন করলে তোর শরীরের সমস্ত ব্যথা দূর হয়ে যাবে। সেই সাথেই গেনুও তোকে আর স্পর্শ করতে পারবে না। মিতুল তখন শুধু একটাই কথা বলে, বীরেন জেঠু তোকে ছাড়বে না। এসব দেখে বীরেন অনেক ইমোশনাল হয়ে যায়। এর মাঝে অমিও ওই ঘরে পৌঁছে যায়। অমির পিছু পিছু দেবদূতও সেখানে গিয়েছিল, কিন্তু বীরেনকে দেখে সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু বীরেন তখন ঠিকই মৃতদেহের গন্ধ পায় এবং সে কনস্টেবলদের জিজ্ঞেস করে আশেপাশে কোনো মৃতদেহ আছে কিনা। কনস্টেবলরা বলে, কোনো মৃতদেহ তো নেই। বীরেন বলে, আমার ধারণা তো ভুল হতে পারে না, আমি এখনও মৃতদেহের গন্ধ পাচ্ছি। এদিকে রুমের ভেতর মিতুলের কাপড় পরে থাকতে দেখে অমি অনেক ইমোশনাল হয়ে যায়।
সে মনে করে মিতুলের সাথে দুষ্টু কাজ হয়েছে। সে চিৎকার করে কাঁদতে শুরু করে। তখন বীরেন অমিকে বাড়িতে নিয়ে যায় আর বলে যে মিতুলের কিছু হয়নি। মিতুলকে শোধন করার জন্য লোকনাথ তার কাপড় পরিবর্তন করে নতুন কাপড় পরিয়েছে। বীরেন আরও জানায় যে মিতুলকে শোধন করার জন্য লোকনাথ পুজো করবে। সেই পুজোতে লোকনাথ একটা গর্ভবতী মহিলার মৃতদেহ ব্যবহার করবে। এরপর শোধন করা হয়ে গেলে লোকনাথ মিতুলের মাসিক হওয়ার অপেক্ষা করবে। পিরিয়ড শুরু হলেই লোকনাথ মিতুলের সঙ্গে গেনোর বিয়ে দেবে। একবার মিতুলের শোধন হয়ে গেলে তার কাছে আর কেউ যেতে পারবে না। শুধুমাত্র পিরিয়ড চলছে এরকম কোনো মেয়েই মিতুলের কাছে যেতে পারবে। কথাটা শুনে তিতাস যেন চিন্তার জগতে হারিয়ে যায়। মনে মনে কিছু একটা প্ল্যান করে সে, তবে বীরেনকে সেটা বুঝতে দেয় না। এদিকে তিতাস বাড়ি ফিরলে দেখতে পায় অমি নিজের মাথায় গান পয়েন্ট করে রেখেছে। মিতুলকে হারানোর শোকে পাগল হয়ে অমি নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেয়। তিতাসের হাজব্যান্ড পল্লব অমিকে থামানোর চেষ্টা করে, কিন্তু অমি তার কোনো কথাই শুনছিল না। ওই সময় তিতাস জানায় মিতুল এখনও জীবিত আছে। বীরেন স্যার তার দৈব দৃষ্টি দিয়ে যা যা দেখেছে তিতাস সব কিছু অমিকে জানায়। তিতাসের কথা শুনে অমি কিছুটা আনমনা হলে পল্লব তার হাত থেকে গানটা ছিনিয়ে নেয়। এদিকে বীরেন লোকনাথের ব্যাপারে আরও ইনফরমেশন জানার জন্য লোকনাথের গ্রামের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। কাজের লোককে বাড়ির দায়িত্ব বুঝিয়ে দিয়ে বীরেন লোকনাথের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে থানায় একজন ব্যক্তি তার স্ত্রী মিসিং কমপ্লেন লেখাতে আসে। ওই ব্যক্তি দেবদূতের কাছে গিয়ে বলে, সকাল থেকে আমার প্রেগনেন্ট স্ত্রী নিখোঁজ। এখানে আমরা দেখতে পাই লোকনাথ যে প্রেগনেন্ট মহিলার মৃতদেহ ব্যবহার করে শোধন পূজা করছিল এই সেই মহিলা। মহিলার হাজব্যান্ডের কথা শুনে দেবদূত বলে 24 ঘন্টা পার হওয়ার আগে কোনো মিসিং কমপ্লেন লেখানো যাবে না। তখন লোকটা রেগে গিয়ে বলে, আপনারা কিচ্ছু করতে পারবেন না জানি, আমি কলকাতার থানায় গিয়ে রিপোর্ট লেখাবো। এই বলে লোকটা চলে যায়। এরপর আমরা লোকনাথের আস্তানার দৃশ্য দেখতে পাই, যেখানে গেনু খুব আয়েশ করে প্রেগনেন্ট মহিলার মৃতদেহ খাচ্ছিল। ওই সময় লোকনাথ এসে জিজ্ঞেস করে কাল রাতে বীরেনকে পরিত্যক্ত বাড়িতে কে নিয়ে এসেছিল। গেনু বলে কেউ নিয়ে আসেনি, বীরেন একাই এসেছিল, আর আজও সে একা একাই আলাইদিঙ্গা অর্থাৎ লোকনাথের বাড়ি যাচ্ছে। এই কথা শুনে লোকনাথ বিড়বিড় করে বলে, বীরেন স্যার, আপনি যতই চেষ্টা করুন আমার অতীত পর্যন্ত পৌঁছাতে পারবেন না। আমার মায়াজাল আপনার পথ আটকে দেবে। সত্যি সত্যি লোকনাথ বীরেনের পথে মায়াজাল তৈরি করে। লোকনাথের তৈরি মায়াজালের কারণে বীরেনের গাড়ির সামনে হঠাৎ করেই তার মৃত স্ত্রী চলে আসে। তখন বীরেন ড্রাইভারের হাত সরিয়ে দেয় আর ড্রাইভার বিভ্রান্ত হয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। ড্রাইভার বলে, স্যার আমরা না হয় কাল দিনের বেলা আলাইডিঙ্গা যাই। বীরেন বলে, আমার হাতে এত সময় নেই, আজই যেতে হবে আমাকে। আমাদের সামনে আরও অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটবে, সেগুলোকে পাত্তা দিলে চলবে না। ওদিকে পুলিশ তাদের ইনফরমারদের মাধ্যমে ধনা নামের এক লোকের ব্যাপারে জানতে পারে। এই ধনা রেগুলার জঙ্গলে যাতায়াত করে। সে কবর থেকে মানুষের মাথার খুলি সংগ্রহ করার কাজও করে। তাই অমি ধনাকে ফলো করতে শুরু করে। দেবদূতও অমির সাথেই যায়, কিন্তু দেবদূত চাচ্ছিল না অমি ধনাকে ফলো করুক। মনে হচ্ছিল যেন ধনা ধরা পড়ে গেলে দেবদূতের কোনো রহস্য ফাঁস হয়ে যাবে। সে অমিকে বাধা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু অমি সেসবের পাত্তা না দিয়ে ধনার পেছনে যেতে থাকে। অন্যদিকে বীরেন নালাইডিঙ্গা পৌঁছালে লোকনাথের ব্যাপারে বেশ কিছু ইনফরমেশন জানতে পারে। স্থানীয় এক দোকানদার জানায় লোকনাথ আগে এই গ্রামেই থাকত, কিন্তু সে রাতের বেলা শ্মশানে বসে তন্ত্র সাধনা করত। লোকমুখে শোনা যেত লোকনাথ নাকি মৃতদেহের মাংস খেত। এই কারণে গ্রামবাসীরা তাকে এক ঘরে করে দিয়েছিল। এরপর লোকনাথ তার দাদা বৌদির বাড়িতে আশ্রয় নেয়, কিন্তু সে এত বড় পিশাচ হয়ে গিয়েছিল যে একদিন সে নিজের দাদার সন্তানকেই বলি দেওয়ার চেষ্টা করেছিল। এই কারণে গ্রামের লোকেরা লোকনাথকে মেরে আধমরা করে গ্রাম থেকে বের করে দিয়েছিল। সবাই ভেবেছিল লোকনাথ হয়তো আর বাঁচবে না, কিন্তু পিশাচ কি আর এত সহজে মরে? গ্রাম থেকে বের করে দেওয়ার পর লোকনাথ পাশের গ্রাম চৌগাছার কোনো একটা মেয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিল। এই কথা শুনে বীরেন চৌগাছায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে অমি ধনাকে জঙ্গলের ভেতরে ধরে ফেলে। তখন ধনার সাথে অমির হাতাহাতি শুরু হয়। সেই সুযোগে দেবদূত নিজের পিস্তল বের করে অমির দিকে টার্গেট করে। যখনই সে অমিকে গুলি করতেই যাবে, ওই সময় ওয়াকিটকিতে সিগন্যাল আসে, কোনো এক কবরস্থানে গেলুকে দেখা গেছে। এটা শোনার পর দেবদূত পিস্তল নামিয়ে অমিকে বলে, ধনাকে ছেড়ে দিন স্যার, পরে ওকে আবার ধরা যাবে, আপাতত আমরা গেনুকে ধরার চেষ্টা করি। ওদের এসব কথার ফাঁকে সুযোগ বুঝে ধনা সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে বীরেন চৌগাছার সেই বাড়িটাতে পৌঁছে যায়, যেখানে লোকনাথ আশ্রয় নিয়েছিল। স্থানীয় লোকেদের মাধ্যমে বীরেন জানতে পারে এই বাড়িটা ছিল চিন্ময়ী নামের এক মেয়ের। বীরেন বাড়ির ভেতরে ঢুকলে তার দৈব দৃষ্টির মাধ্যমে চিন্ময়ীকে দেখতে পায়। বীরেন কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে একটা ছায়া ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। এরপর বীরেন পিছনে ফিরে তাকালে তার মৃত স্ত্রীকে দেখতে পায়। বীরেনের স্ত্রী একটা মৃত শিশুকে বীরেনের কোলে দিতে চায়।
তখন দৃশ্যপট ফ্ল্যাশব্যাকে যায়। বীরেনের তখন অল্প বয়স। তার স্ত্রী যখন প্রসব যন্ত্রণায় ছটফট করছিল, ওই সময় বীরেনের কাছে খবর আসে গ্রামের একটা মেয়ে অশুভ শক্তি দ্বারা ভয়ানকভাবে আক্রান্ত হয়েছে। তাই বীরেন তার অসুস্থ স্ত্রীকে রেখে মেয়েটাকে ঠিক করার জন্য চলে যায়। তার স্ত্রী বারবার তাকে রিকোয়েস্ট করেছিল যেন এই অবস্থায় তাকে ছেড়ে না যায়, কিন্তু বীরেন নিজের দায়িত্ববোধের কারণে স্ত্রীর অনুরোধ রাখতে পারে না। সে তার স্ত্রীকে কথা দেয় ডেলিভারির আগেই সে ফিরে আসবে, কিন্তু সেখানে যাওয়ার পর বীরেন নিজের কথাটা রাখতে পেরেছিল না। সে ফিরে আসার আগেই তার স্ত্রী মারা যায়। দৃশ্যপট বর্তমানে আসে। বীরেন বুঝতে পারে তার দৃষ্টিভঙ্গ হচ্ছে, তাই সে বাইরে গিয়ে একটা টং দোকানের সামনে বসে বিশ্রাম নেয়। ওই সময় একটা মহিলার আত্মা বীরেনের সামনে চলে আসে। সে বলে যে আমি জানি মিতুল কোথায় আছে। বীরেন মহিলার কাছে জানতে চায় কোথায় আছে, কিন্তু মহিলাটা কোনো জবাব দেওয়ার আগেই চিৎকার করে হাওয়ায় মিলিয়ে যায়। মনে হচ্ছিল কোনো এক অশুভ শক্তি যেন তাকে টেনে হিঁচড়ে বীরেনের কাছ থেকে নিয়ে গেল। এরপর দৃশ্য আসে লোকনাথের কাছে। সে তার আস্তানায় বসে তন্ত্র সাধনা করছিল। মিতুলও তার সামনেই ছিল। হঠাৎ ওই মহিলার আত্মা সেখানে উপস্থিত হয়, অর্থাৎ লোকনাথই তার তন্ত্রবিদ্যার মাধ্যমে সেই মহিলার আত্মাকে টেনে নিয়ে এসেছে। ওই মহিলা আসলে লোকনাথের স্ত্রী রমা। রমার আত্মা লোকনাথকে বলে, মেয়েটাকে ছেড়ে দাও, নয়তো তুমি কোনো দিন মুক্তি পাবে না, তোমার বংশের কেউ মুক্তি পাবে না। তখন লোকনাথ বলে, তুমি তাহলে কোন মুক্তির আশায় বীরেনকে পরিত্যক্ত বাড়ির পথ দেখিয়েছ? কেমন স্ত্রী তুমি, সবসময় আমার সাধনায় বাধা দাও। রমা বলে, আমি বীরেনকে আর কিচ্ছু বলবো না, আর কখনো ওকে পথ দেখাবো না, তুমি প্লিজ মেয়েটাকে ছেড়ে দাও। লোকনাথ রমার কথায় পাত্তা না দিয়ে রমার শরীরে জাদুর পানি ছিটাতে শুরু করে। এতে করে রমার অনেক কষ্ট হচ্ছিল। এইসব দেখে লোকনাথের 2 সন্তান সহ্য করতে পারে না। ওদের আত্মা লোকনাথের সামনে এসে অনুরোধ করে, এভাবে মাকে কষ্ট দিও না, মাকে ছেড়ে দাও, মা কিচ্ছু করেনি, বীরেনকে আমরাই পথ দেখিয়ে নিয়ে এসেছিলাম। লোকনাথ বলে, বাবার সাধনায় বাধা দেওয়া তোদেরকে নিশ্চয়ই তোর মা শিখিয়েছে। তাই সবাইকে শাস্তি দেওয়ার জন্য লোকনাথ এবার একটা হাড় তুলে নিয়ে সেটা দিয়ে বাঁশি বাজাতে শুরু করে। সেই আওয়াজ শুনে সবারই কষ্ট হয় এবং লোকনাথের 2 সন্তান পাখিতে পরিণত হয়। লোকনাথ পাখি দুটোকে একটা খাঁচার মধ্যে আটকে রাখে। এদিকে পরের দিন সকালে বীরেন আবারও চিন্ময়ীর বাড়িতে যায়। ঘরের ভেতরে ঢুকতেই আবারও তার দৃষ্টিভ্রম হতে শুরু করে। বীরেনের স্ত্রী নিবেদিতা বীরেনের সামনে এসে বলে, ওই দিন যখন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আমার দম বন্ধ হয়ে আসছিল, আমাদের মৃত্যুর সময়ও তুমি আমাদের পাশেও ছিলে না। এখন তুমি দেখবে কিভাবে আমাদের মৃত্যু হয়েছিল। এরপর বীরেনের চোখের সামনে তার স্ত্রী এবং অনাগত সন্তানের মৃত্যুর দৃশ্য ফুটে ওঠে। বীরেন দেখতে পায় কিভাবে তার স্ত্রী প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেছে। এরপর নিবেদিতা বলে, তোমার জন্য আমার আর আমাদের সন্তানের মৃত্যু হয়েছে। 2 জন মানুষের মৃত্যুর দায় কিভাবে নিজেকে ক্ষমা করলে তুমি? এবার বীরেন স্বাভাবিক হয়ে বলে, এসব মায়াজাল দিয়ে তুমি আমাকে আটকাতে পারবে না লোকনাথ। আমার আর নিবেদিতার সম্পর্ক কেমন ছিল এটা বোঝার ক্ষমতা তোমার নেই। এই বলে বীরেন তার তন্ত্রশক্তি দিয়ে নিবেদিতার ছায়াকে অদৃশ্য করে দেয়। অন্যদিকে অমি রাতের বেলা কবরস্থানে গিয়ে গেনুর কোনো সন্ধান পায়নি। তাই সকাল হতেই সে কবরস্থানে গার্ডের সঙ্গে কথা বলতে যায়। গার্ড জানায়, গতকাল সে যখন ডিউটি করছিল তখন হঠাৎ করেই পচা মাংসের গন্ধ পায়। চেক করার জন্যে গার্ড কবরস্থানের ভেতরে ঢুকলে সে দেখতে পায় বিকট চেহারার এক রাক্ষস একটা কবর থেকে মৃতদেহ তুলে খাচ্ছে। অমি গার্ডের কাছে জানতে চায় লাশটা কার ছিল। গার্ড জানায় লাশটা বেওয়ারিশ ছিল। 4 দিন আগেই হসপিটাল থেকে লাশ পাঠানো হয়েছিল দাফন করার জন্যে। অমি তখন কনস্টেবলকে বলে, সব হসপিটালে গিয়ে খোঁজ নিতে 4 দিন আগে কোন কোন হসপিটাল থেকে বেওয়ারিশ লাশ পাঠানো হয়েছে। কনস্টেবল হসপিটালে খোঁজ নিতে গেলে দেবদূতও তার সঙ্গে যেতে চায়। অমি তাকে অনুমতি দেয়। তিতাস গত 4 দিনের বেওয়ারিশ ডেড বডির একটা লিস্ট তৈরি করে কনস্টেবলের হাতে দেয়। কনস্টেবল লিস্ট চেক করতে গিয়ে দেখে সেখানে দেবদূতেরও নাম আছে। এটা দেখেই কনস্টেবল প্রচণ্ড ভয় পায়, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই দেবদূত তার ঘাড় মটকে দেয়। এদিকে বীরেন সাধনা করতে শুরু করে এটা জানার জন্যে যে চিন্ময়ের বাড়িতে লোকনাথ কিভাবে এসেছিল আর আসার পর কি ঘটেছিল। বীরেনের চোখের সামনে সেই দৃশ্যপট ভেসে ওঠে। সেদিন গ্রামের কয়েকজন লোক লোকনাথকে আধমরা অবস্থায় তার কাছে নিয়ে এসেছিল। চিন্ময়ী মূলত একজন আয়ুর্বেদিক ডাক্তার। সে লোকনাথের চিকিৎসা করে তার জ্ঞান ফিরিয়ে আনে আর গ্রামের লোকেদেরকে বলে দেয় লোকনাথ সুস্থ না হওয়া পর্যন্ত তার বাড়িতেই থাকবে। এরপর চিন্ময়ী নিঃস্বার্থভাবে লোকনাথের সেবা করে যায়। লোকনাথ কিছুটা সুস্থ হওয়ার পর চিন্ময়ী তার কাছে জানতে চায় কারা তাকে এভাবে মেরে ফেলে রেখে গেছে। লোকনাথ বলে, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, তাই আমি আপনাকে সমস্ত সত্যিটাই বলবো। এরপর লোকনাথ বলতে থাকে, লোকনাথের দাদা তার বৌদিকে সুখ দিত না, তাই বৌদির নজর ছিল লোকনাথের দিকে। দাদা বাড়িতে না থাকায় বৌদি একদিন শরীরে প্রচণ্ড কারেন্ট অনুভব করে এবং লোকনাথের সাথে দুষ্টু কাজ করার জন্য জোর করতে থাকে। লোকনাথ নিজের বৌদির সঙ্গে দুষ্টামি করতে একদম রাজি ছিল না, কিন্তু বৌদির এতই কারেন্ট উঠে গেছিল যে সে নিজের সন্তানের শরীরে ছুরি ধরে লোকনাথকে ভয় দেখায় যে লোকনাথ যদি রাজি না হয় তাহলে সে তার দাদার উত্তরসূরিকে শেষ করে দেবে।
এমন পরিস্থিতিতে লোকনাথ তার দাদার সন্তানকে বাঁচানোর জন্য তাকে ছিনিয়ে নিয়ে মন্দিরের ভেতর আশ্রয় নেয়। লোকনাথের বৌদি যেন বাচ্চাটার কোনো ক্ষতি না করতে পারে, তাই সে তার হাতে দা নিয়ে তাকে ভয় দেখাচ্ছিল। সেই সময় লোকনাথের বৌদি চিৎকার করে গ্রামের মানুষ জড়ো করে বলে লোকনাথ তার সন্তানকে বলি দেওয়ার জন্য হাতে দা তুলে নিয়েছে। যেহেতু লোকনাথ মৃতদেহ নিয়ে সাধনা করে, তাই গ্রামের লোকজন ওই মহিলার কথাই বিশ্বাস করে নেয়। এর মাঝে লোকনাথের দাদাও চলে আসে। সেও নিজের স্ত্রীর কথাই বিশ্বাস করে লোকনাথকে মারধর করতে শুরু করে। এরপর গ্রামের সবাই তাকে মেরে পানিতে ফেলে দেয়। লোকনাথের মুখে এ সমস্ত কথা শুনে চিন্ময়ী অনেক ইমোশনাল হয়ে পড়ে। পরের দিন লোকনাথ পূজা করতে গ্রামের এক পূজা মণ্ডপে যায়। চিন্ময়ী তখন বাড়িতে একা ছিল। ওই সময় লোকনাথের দাদা গ্রামের কয়েকজন লোককে নিয়ে চিন্ময়ীর বাড়িতে উপস্থিত হয়। ওরা কোনোভাবে জানতে পেরেছিল লোকনাথ চিন্ময়ীর বাড়িতে আশ্রয় নিয়েছে। লোকনাথের দাদা চিৎকার চেঁচামেচি করে লোকনাথকে ডাকতে থাকে। তখন চিন্ময়ী বাইরে বেরিয়ে এসে বলে, অন্যায় করেছে আপনার স্ত্রী, আর আপনারা শাস্তি দিচ্ছেন লোকনাথকে। আপনার স্ত্রী জোর করে লোকনাথের সঙ্গে অনৈতিক কাজ করতে চেয়েছিল, আর আপনি কিনা তার কথা বিশ্বাস করেই লোকনাথকে এভাবে মেরেছেন। স্ত্রীর বিরুদ্ধে এমন কথা বলায় লোকনাথের দাদা খুব রেগে যায় এবং চিন্ময়কে বলে, জোর করা কাকে বলে আয়, তোকে দেখিয়ে দিচ্ছি। এরপর লোকনাথের দাদা চিন্ময়কে ভেতরে নিয়ে দুষ্টু কাজ করে। শুধু সে নয়, তার সাথের লোকদের দিয়েও করায় এবং সবশেষে লোকনাথের দাদা চিন্ময়কে মেরে রেখে যায়। কিছুক্ষণ পরেই লোকনাথ ফিরে আসে আর ঘরে ঢুকে দেখে চিন্ময়ী মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে। লোকনাথ পাগলের মতো চিন্ময়কে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু চিন্ময়ী মারা যায়। এই কয়েকদিনেই লোকনাথ চিন্ময়কে অনেক ভালোবেসে ফেলেছিল, তাই সে কাঁদতে কাঁদতে চিন্ময়ের মৃতদেহের কাছে প্রতিজ্ঞা করে বলে, আমি তোমাকে আবার ফিরিয়ে নিয়ে আসব। চিন্ময়ের মৃত্যুর পর লোকনাথ কঠিন তপস্যা করতে শুরু করে। একটা শ্মশানে সে ধ্যান করতে বসে। ওই শ্মশানে আরও অনেকগুলো সাধু সন্ন্যাসী ধ্যান করত, কিন্তু লোকনাথের তপস্যা এতটাই প্রবল ছিল যে লোকনাথের কারণেই প্রতিদিন দেবী কালী তপস্যার স্থানে দেখা দিত। কিন্তু তবুও লোকনাথ তার তপস্যা ভাঙে না। এটা দেখে একজন তন্ত্র সাধক লোকনাথকে বলে, এত কিছুর পরেও তুই তপস্যা ভাঙছিস না, তুই নিশ্চয়ই কোনো অলৌকিক ক্ষমতা লাভ করতে চাস। যদি তাই হয় তবে বীরেন ভাদুরীর কাছে যা, সে তোকে শিখিয়ে দেবে কিভাবে অলৌকিক ক্ষমতা লাভ করতে হয়। ওই তন্ত্র সাধকের কথা মতো লোকনাথ বীরেনের কাছে যায়। বীরেনের দৃষ্টি আকর্ষণ করার জন্য সে বীরেনের বাড়ির সামনে ধ্যান করতে বসে। লোকনাথকে এভাবে একটানা 1 সপ্তাহ বসে থাকতে দেখে বীরেন তাকে বাড়ির ভেতরে ডেকে নেয়। এরপর লোকনাথ বীরেনের কাছে তন্ত্র সাধনা শিখতে যায়। ওরা যখন কথা বলছিল, হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায় এবং বাইরে দুটো কুকুর কাঁদতে শুরু করে। লোকনাথ কুকুরগুলোকে উদ্দেশ্য করে বলে, কাদিসিয়া, আমি আমার গুরুর চরণে এসেছি। সাথে সাথেই কুকুরগুলো থেমে যায় আর ইলেকট্রিসিটিও চলে আসে। লোকনাথের পশুকে কন্ট্রোল করার ক্ষমতা দেখে বীরেন মুগ্ধ হয়ে যায় এবং সে নিজের শিষ্য বানিয়ে নেয়। এই ছিল লোকনাথের অতীত কাহিনী। এবার দৃশ্যপট বর্তমানে আসে। কনস্টেবলের এমন বিভৎস মৃত্যু দেখে অমি দেবদূতের উপর রাগারাগি করে। সে জানতে চায় দেবদূতের উপস্থিতিতে কিভাবে কনস্টেবল এভাবে মারা গেল। দেবদূত বলে, আমি কয়েক মিনিটের জন্য ওয়াশরুমে গিয়েছিলাম, ফিরে এসে দেখি এই অবস্থা। এরপর দেবদূত নিজের দোষ গেনুর উপর চাপিয়ে দিয়ে বলে, এমন খারাপভাবে মারা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আমার মনে হয় কনস্টেবলকে গেনু মেরেছে। এই কথা শুনে অমি বলে, লোকনাথ নিশ্চয়ই সাধনার কাজের জন্য কোনো ডেড বডি চুরি করেছিল। এমনটা হলে গেনু আবার কবরস্থানে আসবে। তাই অমি দেবদূতকে বলে কবরস্থানে নজর রাখতে, আর সে ধনার ওপর নজর রাখার সিদ্ধান্ত নেয়। দৃশ্যপট আসে মিতুলের কাছে। বেচারি প্রচণ্ড পেট ব্যথায় কাতরাচ্ছিল, কারণ তার পিরিয়ড শুরু হয়েছে। ওই সময় লোকনাথ আসলে মিতুল ভয় পেয়ে যায়। লোকনাথ খেয়াল করে মাটিতে রক্তের দাগ লেগে আছে। সে বুঝতে পারে মিতুলের পিরিয়ড এসে গেছে। এই দিনটার জন্যই তো সে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল, কারণ সে যে সাধনা করছে তার জন্য এই সময়টাতেই পুজো করতে হবে। লোকনাথ খুশি হয়ে মিতুলকে বলে, আজ তুই দেবীর প্রসাদের জন্য পুরোপুরি প্রস্তুত। আমি এক্ষুনি স্নান করে এসে তোর পুজো করব। এরপর লোকনাথ গেনুকেও সাবধান করে দেয় যেন সে মিতুলকে স্পর্শ না করে, কারণ এখন সে দেবীর প্রসাদ। পুজো হয়ে গেলে তারপর সে গেনুর সঙ্গে মিতুলের বিয়ে দিয়ে দেবে। লোকনাথ গেনুকে বলে ধনাকে ডেকে যেন পুজোর সামগ্রীর ব্যবস্থা করে দেয়। এরপর লোকনাথ দরজায় সুতো বেঁধে তন্ত্রবিদ্যার মায়াজালে দরজাটা বন্ধ করে দেয়, যেন কেউ ভেতরে ঢুকতে না পারে আর মিতুলও পালিয়ে যেতে না পারে। এরপর লোকনাথ স্নান করতে চলে গেলে মিতুল একটা লাঠির সাহায্যে পাখিদের খাঁচাটা খুলে দেয়। মিতুল ওদেরকে পালিয়ে যেতে বলে, কিন্তু পাখিরা দরজার মায়াজাল ভেদ করে বেরোতে পারে না। তখন মিতুল লোকনাথের তন্ত্র সাধনার পানি ছিটিয়ে মায়াজাল কেটে দেয়। এরপর পাখি দুটোকে বলে বীরেনের কাছে যেতে, কারণ একমাত্র বীরেনই পারবে পাখিদেরকে মুক্ত করতে আর মিতুলকেও উদ্ধার করতে। ওই সময় বীরেন তার বাড়িতে ধ্যান করছিল। এরই মাঝে পাখি দুটো বীরেনের জানালায় এসে উপস্থিত হয়। বীরেন ওদেরকে ঘরে ঢুকতে দেয়। সে বুঝতে পারে এরা সত্যিকারের পাখি নয়, তন্ত্রবিদ্যার মাধ্যমে ওদেরকে পাখি বানিয়ে রাখা হয়েছে। তাই বীরেনও তার তন্ত্রবিদ্যা প্রয়োগ করে ওদেরকে আবারও মানুষে পরিণত করে।
এরপর সে ওদের কাছ থেকে জানতে চায় মিতুল কোথায় আছে। ওরা কিছু বলতেই যাবে, ওই মুহূর্তে বীরেনের কাজের লোক এসে জানায় তিতাস তার সঙ্গে দেখা করতে এসেছে। কাজের লোককে দেখে বাচ্চা দুটো পালিয়ে যায়। এরপর বীরেন তিতাসের সঙ্গে কথা বলতে যায়। তিতাস বীরেনকে জানায় সে মেডিসিন খেয়ে সময়ের আগে পিরিয়ড নিয়ে এসেছে, কারণ বীরেন বলেছিল মিতুলের শুদ্ধিকরণের জন্য একমাত্র পিরিয়ড অবস্থায় থাকাকালীন মেয়ে যেতে পারবে, তাই তিতাস এখন মিতুলকে উদ্ধার করার জন্য যেতে চায়। এসব শুনে বীরেন রেগে বলে, তোমার এমনটা করা একদমই উচিত হয়নি। তুমি আর মিতুল দুজনেই আমার কাছে সন্তানের মতো, একজনকে বাঁচাতে গিয়ে তো আমি আরেকজনকে বিপদে ফেলতে পারবো না। তিতাস কাঁদতে কাঁদতে বলে, মিতুলকে বাঁচানোর জন্য এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু বীরেন তিতাসকে মৃত্যুর মুখে ঠেলে দিতে রাজি হয় না। সে বলে, আমি একাই মিতুলকে ফিরিয়ে নিয়ে আসব, আর কারও কোনো ক্ষতি হতে দেব না। অন্যদিকে লোকনাথ ফিরে এসে দেখে পাখি দুটো খাঁচায় নেই। সে বলে, কেউ আমার খাঁচার বন্দি পাখি উড়িয়ে দিলে আমি তাকে প্রাণে মেরে ফেলি, কিন্তু তোকে আমি মারব না। তুই তো আমার পুজোর প্রসাদ। গেনুর সাথে তোর বিয়ে হয়ে গেলে আমি আবার পাখিদেরকে খাঁচায় বন্দি করে ফেলব। এরপর লোকনাথ মিতুলের পা ধুয়ে সেই পানি পান করে, কারণ লোকনাথের কাছে এখন মিতুল দেবী সমতুল্য। এদিকে তিতাস যখন বীরেনের বাড়ি থেকে ফিরছিল, সেই সময় যমজ বাচ্চারা তিতাসের গাড়িতে ঢুকে পড়ে। ওরা তিতাসকে বলে, তুমি কি মিতুল দিদির কাছে যেতে চাও? আমরা তোমাকে নিয়ে যাব। তিতাস তখন বাচ্চাদের দেখানো পথে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে অমি জঙ্গলের ভেতরে ধনাকে ধরার চেষ্টা করছিল, কিন্তু ধনা সুযোগ বুঝে অমির ওপর অ্যাটাক করে দেয়। দুজনের মধ্যে তুমুল মারামারি হয়। ধনা অমির গলা টিপে তাকে হত্যা করার চেষ্টা করে। তখনই দেবদূত এসে পেছন থেকে ধনাকে গুলি করে মেরে ফেলে। দেবদূত শুরু থেকেই চাচ্ছিল না ধনা অমির হাতে ধরা পড়ুক, তাই সে সুযোগ বুঝে ধনাকে রাস্তা থেকে সরিয়ে দেয়। এরপর দেবদূত অমিকেও গুলি করার জন্য তার দিকে এগিয়ে যায়, কিন্তু ততক্ষণে অমির পুরো টিম চলে আসে, তাই দেবদূত আর অমির কোনো ক্ষতি করতে পারে না। এদিকে বীরেন তন্ত্র সাধনা করে চিন্ময়ের দর্শন পাওয়ার চেষ্টা করে। সে সাধনায় সফলও হয়। এক পর্যায়ে চিন্ময়ের আত্মা বীরেনের সামনে উপস্থিত হয়। বীরেন তার কাছে জানতে চায় লোকনাথ তার মৃতদেহটা কোথায় লুকিয়ে রেখেছে। চিন্ময়ী জানায় আলাইডিঙার এক কালী মন্দিরের ভেতর লোকনাথ চিন্ময়ের বডিটা লুকিয়ে রেখেছে। এটা শুনে বীরেন সাথে সাথে অমিকে কল করে দেখা করতে বলে। অমি দেবদূতকে সাথে নিয়েই বীরেনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। অন্যদিকে তিতাস বাচ্চাদের দেখানো পথে জঙ্গলের ভিতরে চলে যায়, কিন্তু গহীন জঙ্গলে ঢুকতেই বাচ্চাগুলো অদৃশ্য হয়ে যায়। এমন অন্ধকার জঙ্গলে তিতাস কোন দিকে যাবে কিছুই বুঝতে পারে না। এরই মাঝে বিষাক্ত ধোঁয়ায় তিতাসের চারপাশটা ভরে যায়। এসব দেখে বেচারি ভয়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসলে সে মিতুলকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে সে মিতুলকে পেয়েও যায়। যেহেতু তিতাসেরও পিরিয়ড চলছিল, তাই ভেতরে যেতে তিতাসের সমস্যা হয় না। সে মিতুলকে বলে, আমি তোকে নিতে এসেছি, চল আমার সাথে। মিতুল তার পায়ের শিকল দেখিয়ে বলে, লোকনাথ আমাকে বেঁধে রেখেছে, তুমি বরং এখান থেকে চলে যাও। গেনু তোমাকে দেখলে প্রাণে মেরে ফেলবে। আমি যেহেতু এখন পুজোর প্রসাদ, ওরা আমার শরীর স্পর্শও করবে না। তুমি ফিরে গিয়ে বীরেন জেঠুর কাছে গিয়ে তাকে এখানে পাঠিয়ে দাও। মিতুলের কথা মতো তিতাস বাড়ি ফেরার জন্য রওনা হয়ে যায়। এদিকে তিতাসের হাজব্যান্ড পল্লব তিতাসকে ফোনে না পেয়ে চিন্তিত হয়ে হসপিটালে চলে যায়। সেখানকার একজন নার্স এক সপ্তাহের বেওয়ারিশ ডেড বডির লিস্ট তৈরি করেছিল। মূলত অমির কথাতেই কাজটা করেছিল সে। পল্লব সেখানে দেবদূতের ছবি সহ ইনফরমেশন দেখতে পায়। ছবি দেখেই পল্লব চিনতে পারে, কারণ সে অমির সঙ্গে দেবদূতকে দেখেছিল। পল্লব বুঝতে পারে অমি অনেক বড় বিপদ সাথে নিয়ে ঘুরছে। সে যাকে এসআই ভেবে সব জায়গায় সাথে নিয়ে যাচ্ছে, সে আসলে একটা মৃত মানুষ। তাই পল্লব দ্রুত অমিকে কল করে সবটা জানানোর জন্য, কিন্তু অমিকে ফোনে পাওয়া যায় না। ওই সময় দেবদূত অমির সাথেই ছিল। ওরা বীরেনের বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু মাঝপথে গিয়ে দেবদূত গাড়ি থামিয়ে দেয়। গাড়ি নষ্ট হয়েছে বলে ঠিক করার নাম করে সে গাড়ি থেকে নেমে যায়। সেই সময় গাড়িতে নেটওয়ার্ক ছিল না বলে অমিও গাড়ি থেকে বের হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে অমির ওপর দেবদূত অ্যাটাক করে। সে অমিকে হত্যা করার চেষ্টা করে। অমিও দেবদূতকে পাল্টা আঘাত করে, কিন্তু এতে দেবদূতের কিছুই হয় না। এমনকি তাকে গুলি করলেও তার গুলির দাগ শরীর থেকে মিলিয়ে যায়। সে তো মৃত মানুষ, তাই কোনো আঘাতই তাকে আহত করতে পারে না। কিন্তু সমস্যা হলো অমি দেবদূতের অশরীরী শক্তির সঙ্গে কিছুতেই পেরে উঠছিল না। দেবদূত অমির গলা টিপে ধরে হত্যা করতে যায়, আর ঠিক তখনই বীরেন সেখানে চলে আসে। সে দেবদূতের ওপর পবিত্র জল ছিটিয়ে দেয়। এতে দেবদূতের শরীর থেকে অশুভ আত্মা বেরিয়ে যায়। অমি বুঝতে পারে না কি ঘটছে এসব। বীরেন জানায় পল্লব তাকে কল করে বলেছে দেবদূত কোনো জীবিত মানুষ নয়, তাই অমির বিপদ বুঝতে পেরে বীরেন ছুটে এসেছে। এরপর সে বলে, এখন আমাদের এসব নিয়ে কথা বলার সময় নেই, আমাদেরকে একটা জায়গায় যেতে হবে। ততক্ষণে গেনু মিতুলকে একটা বিয়ের শাড়ি দিয়ে বলে, এটা পরে নাও, একটু পর আমাদের বিয়ে। গেনু মনে মনে খুব আনন্দ পাচ্ছিল।
অন্যদিকে বীরেন অমিকে নিয়ে অ্যালাইডিঙ্গারের কালী মন্দিরে চলে যায়, যেখানে চিন্ময়ের মৃতদেহ লুকিয়ে রেখেছে লোকনাথ। বীরেনের কথা মতো অমি মাটি ঘুরে চিন্ময়ের কঙ্কালটা বের করে। এরপর ওরা কঙ্কালটা নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। জঙ্গলের ভেতর লোকনাথ তখন পুজো শেষ করে মিতুল আর গেনুর বিয়ের আয়োজন করছিল। ওই সময় বীরেন আর অমি জঙ্গলে পৌঁছে যায়, কিন্তু বীরেন অমিকে লোকনাথের আস্তানায় নিয়ে যায় না। বীরেন বলে, আজ একজন গুরু আর শিষ্য মুখোমুখি হবে, তোমার এর মধ্যে না জড়ানোই ভালো হবে। অমিকে রেখে বীরেন একাই লোকনাথের আস্তানার দিকে যায়। সেই বাচ্চা দুটোই বীরেনকে পথ দেখে নিয়ে যাচ্ছিল। লোকনাথ জঙ্গলের পথ মায়াজাল দিয়ে আটকে রেখেছিল। বীরেন তার তন্ত্রবিদ্যার ব্যবহার করে সেটা ভেঙে ফেলে। এরপর সে লোকনাথের আস্তানায় পৌঁছালে লোকনাথ বলে, আসুন গুরুদেব, নতুন বরকনেকে আশীর্বাদ করুন। বীরেন বলে, লোকনাথ, তুমি সারা জীবন অসংখ্য মানুষকে মেরেছ, অসীম ক্ষমতা অর্জনের জন্য নিজের স্ত্রী আর সন্তানকেও বলি দিয়েছ, যাতে তুমি চিন্ময়ীকে ফিরিয়ে নিয়ে আসতে পারো। এই যে দেখো, তোমার চিন্ময়ী এখন আমার হাতে। তুমি ভালোভাবেই জানো, আমি নিজের ইচ্ছায় না দিলে তুমি চিন্ময়ীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। তাই বলছি, মিতুলকে ছেড়ে দাও, আমিও তোমার চিন্ময়ীকে তোমার হাতে তুলে দেব। লোকনাথ তখন হুমকি দিয়ে বলে, আমার চিন্ময়ীর যদি কিছু হয় তাহলে গেনু এখন মিতুলের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবে। বীরেন হেসে বলে, তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য এতটাই মরিয়া হয়ে গেছো যে তুমি খেয়ালিকরণে মিতুলের পিরিয়ড শেষ হয়ে গেছে, এখন আর তোমার সাধনা পূর্ণ হবে না। লোকনাথ অবাক হয়ে মিতুলকে জিজ্ঞেস করে, একদিনের মধ্যে কিভাবে শেষ হলো? ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, সেদিন তিতাস যখন মিতুলের কাছে এসেছিল তখন সে মিতুলকে পিরিয়ড বন্ধ করার ওষুধ খাইয়ে দিয়েছিল, যাতে করে লোকনাথ গেনুর সঙ্গে মিতুলের বিয়ে দিতে না পারে। লোকনাথ বলে, আজ হবে না তো কি হয়েছে, একদিন না একদিন আমি মিতুলের সঙ্গে গেনুর বিয়ে দিয়েই ছাড়ব, আর সেদিন আমি আমার চিন্ময়ীকে বাঁচিয়ে তুলব। তবে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি এখনই মিতুলকে জ্যান্ত অবস্থায় চিতায় পোড়াবো। এরপর সে গেনুকে বলে মিতুলকে চিতায় তুলতে, কিন্তু মিতুলকে চিতায় তোলার আগেই বীরেন চিন্ময়ের কঙ্কালটা আগুনে ফেলে দেয়। এতে করে চিন্ময়ীর কঙ্কাল পুড়ে ছাই হয়ে যায়, আর সেটা দেখে লোকনাথ চিৎকার করে কাঁদতে শুরু করে। এদিকে গেনু মিতুলকে চিতায় তুলতেই যাচ্ছিল, ওই সময় রমার আত্মা এসে গেনুকেই চিতায় ফেলে দেয়। এই চিতা লোকনাথের তন্ত্র সাধনার মাধ্যমে তৈরি করা হয়েছিল, তাই গেনুর মতো শক্তিশালী রাক্ষসও ওই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সবকিছু হারিয়ে লোকনাথ পাগলের মতো চিৎকার করে বলে, আমি কাউকে ছাড়ব না, সবাইকে শেষ করে দেব। আর তখনই চিন্ময়ের আত্মা চলে আসে। সে একটা ধারালো অস্ত্র দিয়ে লোকনাথের জিভ কেটে দেয়। লোকনাথ অসীম ক্ষমতা অর্জন করতে গিয়ে তার পাপের ঘড়া পূর্ণ করে ফেলেছিল, তাই তার কাছের মানুষগুলোই আজ ফিরে এসেছে তাকে তার পাপের শাস্তি দিতে। জিভ হারিয়ে লোকনাথ ছটপট করতে শুরু করে। তখন বীরেন বলে, আজকের পর থেকে তুমি তোমার পাপী মুখে দেবীর মন্ত্র উচ্চারণ করতে পারবে না। যতই সাধনা করো না কেন, তোমার সাধনা আর কখনোই পূর্ণ হবে না, এটাই তোমার শাস্তি। লোকনাথ মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকে। বীরেন মিতুলকে লোকনাথের পাপের রাজত্ব থেকে বের করে নিয়ে যায়। জঙ্গলের বাইরে অপেক্ষা করছিল অমি। মিতুলকে দেখে সে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এত ঝড়ঝাপটার পর অবশেষে সবকিছু ঠিক হয়ে যায়। তখন নিকোষ কালো ছায়া কেটে গেছে, পরিষ্কার দিনের আলো ফুটে উঠেছে। সেই আলোতে হাসি ফোটে সবার মুখে। গল্পটা কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি।